ভারত সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা আজকে বিশাল বড় খবর যে শিলিগুড়ি করিডোরকে নিয়ে, যে চিকেন স্নেককে নিয়ে বিভিন্ন কথা আমাদের সামনে উঠে এসেছে এবং যেভাবে এই শিলিগুড়ি করিডোরের ভৌগোলিক অবস্থান বারবার বুঝিয়েছে যে এখানে কেন্দ্র সরকারের ডিরেক্ট ইনভলভমেন্টের প্রয়োজন রয়েছে, সেই বিষয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে এবার শুভেন্দু অধিকারী 120 একর জমি শিলিগুড়ি করিডোরের ভারত সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মানে ভালো করে বুঝে নিন যে শিলিগুড়ি করিডোরের 60 কিলোমিটার লম্বা এবং 22 কিলোমিটার চওড়া যে এরিয়াটি রয়েছে, তার আশেপাশের যে জায়গাগুলি রয়েছে, জমি যেটা রাজ্য সরকারের অধীনে ছিল, তা ভারত সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সেখানে ভারত সরকারের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডোর, যাকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে, যে উদ্যোগ কেন্দ্র সরকার নিয়েছেন তার সাথেই তালে তাল মিলিয়ে এবার ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট এটা করে দেখালেন যে শিলিগুড়ি করিডোরের 120 একর জমি ভারত সরকারের হাতে তুলে দিয়েছেন। শুধু তাই নয়, যে বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট কোনো দিনই ভাবেনি, অর্থাৎ ওই কাটা তারের যে এরিয়া, যেখানে ফেন্সিং করতে হবে যে সমস্ত জমি, যা 45 দিনের মধ্যে হস্তান্তর করার কথা অলরেডি বলা হয়েছিল, যে বিজেপি সরকার যদি আসে, ভাজপা যদি পশ্চিমবঙ্গে সরকার করে, তাহলে 45 দিনের মধ্যে ফেন্সিং এর জন্য যে জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে, সেই কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আরো বড় খবর আমি আপনাদেরকে দিই যে শুধু তাই নয়, রাজ্যের হাতে থাকা 7টি জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা বিশাল বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে কি হবে, যে ভৌগোলিক অবস্থানের জন্য এবং যে শিলিগুড়ি করিডোর বেশ কিছু দেশের সীমান্ত টাচ করছে, যেমন আপনারা বলতে পারেন ভুটান, নেপাল থেকে শুরু করে বাংলাদেশ, তারপর এদিকে আপনার চায়নার একটা ইনফ্লুয়েন্স রয়েছে। ডোকলাম বলে একটি ঘটনা আপনারা জানেন, যেখানে মিলিটারি বেস অলরেডি চায়না তৈরি করেছে। তো এই সমস্তের জন্য পার্টিকুলারলি শিলিগুড়ি করিডোরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ভীষণ প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, এই জায়গার গুরুত্বটা বুঝতে হবে। এই যে আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে, বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি না বা অন্যান্য দেশকে আমরা ভয় পাচ্ছি না, কিন্তু ভয় পাচ্ছি না তার মানে তাদের থ্রেটকে হালকাভাবে নেওয়ারও নেই। কারণ বাংলাদেশের দিক থেকে, মানে ভারতের ওপার থেকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন চালানো হয়, যেখানে বেশ কিছু ব্যক্তিরা ধর্মীয় কারণে, এটা কিন্তু টেকনোলজি বা এআই কারণে নয়, ধর্মীয় কারণে তারা সুড়সুড়ি দেয়, যার ইম্প্যাক্ট কিন্তু ভারত সহ বিভিন্ন জায়গায় পড়তে থাকে। ধর্মীয় কারণ ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার। বর্ডার থাকতে পারে কিন্তু পাঁচিল তোলা নেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রভাব ভারতেও আসতে পারে। যে বিষয়টা এতদিন পর্যন্ত পিসি বুঝে উঠতে পারেননি, মমতা ব্যানার্জি বুঝে উঠতে পারেননি, সেই বিষয়কে গুরুত্ব দিয়ে এবং ন্যাশনাল সিকিউরিটিকে গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিলিগুড়ি করিডোরের 120 একর জমি ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে এবং তার পাশাপাশি 7টি জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি তার আগে যে কথাটি বললাম যে ইনফ্লুয়েন্স করা, তার একটি 30 থেকে 40 সেকেন্ডের একটি ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেমন ইম্প্যাক্ট আমাদের ভারতের ওপর পড়ছে। দেখুন, বাংলাদেশের 50 কোটি মুসলমান, ভারতের 40 কোটি মুসলমান আর পাকিস্তানের 35 কোটি মুসলমান, মোট 125 কোটি মুসলমান মিলে এই পুরো ভারত দখল করবে। এই ভারত বারবার পরাজিত হয়েছে। লজ্জা থাকা উচিত এই কুভেন্দুর, লজ্জা থাকা উচিত নরেন্দ্র মোদীর, লজ্জা থাকা উচিত এই যোগীর, আদিত্যনাথের। বেহায়া বেশরমের দল। এই পূজাতে কোনো ট্যাক্স তো নেওয়া হয় না, উল্টা মণ্ডপে মণ্ডপে সরকারি ত্রাণ বরাদ্দ দেওয়া হয়। এই ত্রাণের টাকা কোত্থেকে আসে? মুসলমানদের ট্যাক্সের টাকা। মুসলমানদের টাকা দিয়ে হিন্দুদের মণ্ডপে বরাদ্দ দেওয়া হয়, তাহলে মুসলমানদের কুরবানির সময় বরাদ্দ দেওয়া হয় না কেন? যে সমস্ত মুসলমান গরুর গোশত খেতে পারছে না, সরকারের উচিত ব্যাপক হারে গরু কুরবানি করে মুসলমানদেরকে গরু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। গরু হচ্ছে শেয়ার। মানে ভারত সরকারের কি করা উচিত, পশ্চিমবঙ্গ সরকারের কি করা উচিত, তা ঠিক করছে বাংলাদেশের ওপারের মানুষ। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ সমাবেশ কোথায় হচ্ছে? বাংলাদেশে হচ্ছে। ভারতের মুসলমানরা নাকি নির্যাতিত হচ্ছে, ভারতে কোনো সমাবেশ হচ্ছে না, সমাবেশ কোথায় হচ্ছে? বাংলাদেশে হচ্ছে। একটা ব্যক্তি যে কন্টিনিউ ধর্মীয় কারণে উস্কে যাচ্ছে, 4টে ব্যক্তি পিছনে দাঁড়িয়ে যারা একটাই কথা বলছে, ঠিক
ঠিক আর ঠিক। কিন্তু তারা কখনো এটা বলে না যে পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত যে সরকার ছিল তার সংখ্যালঘু উন্নয়নে 5,000 কোটি টাকা বরাদ্দ করত বাজেটে। কি না তো সংখ্যালঘুদের উন্নয়ন হবে, আদিবাসী উন্নয়নেরও কথা ছিল, কিন্তু ফোকাসটা ছিল সংখ্যালঘুতে। আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। কিন্তু আমি কেন এই ভিডিওটি দেখালাম, এই ভিডিওটি আমি এই কারণেই দেখালাম কারণ এটি শেয়ার হবে। এটি শেয়ার হবে আমার আপনাদের মতো বুদ্ধিমান ব্যক্তি যারা বসে রয়েছেন, যারা সমাজের প্রতি সচেতন, তাদের কাছে ইম্প্যাক্ট ফেলবে না, কিন্তু যাদের কাছে ইম্প্যাক্ট ফেলার তাদের কাছে কিন্তু ঠিক এটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ এটা আপনি পাঁচিল দিয়ে আটকাতে পারবেন না, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা উস্কানিমূলক সিচুয়েশন তৈরি করা হচ্ছে। তো যার জন্য ভারত সরকার বা যখন পশ্চিমবঙ্গ রাজ্যটা যখন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, তো রাজ্য সরকারের উচিত তাদের বর্ডার এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, এবং এটাই হচ্ছে তার রেজাল্ট, যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং হাসিমারা জওগাঁও হয়ে ভারত ভুটান সীমান্তের সম্পূর্ণ অংশ, বারাদিঘি ময়নাগুড়ি চ্যাংরাবাধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্তের সম্পূর্ণ অংশ, শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিংয়ের সম্পূর্ণ অংশ ভারত সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য ইজিলি যেটা হবে সেটা হচ্ছে মিলিটারি সাপ্লাই হবে, ট্রুপ মুভমেন্ট সহজ হবে, ভারত সরকারের কন্ট্রোলে থাকবে। সেখানে যেটাকে বলা হচ্ছে এই যে নর্থ ইস্টকে নিয়ে থ্রেট দেওয়া হয়, অর্থাৎ এটা পুরো বোঝানো হয় যে এই পার্টিকুলার ছোট জায়গাতে যদি অ্যাটাক করা হয় তাহলে ভারতকে কিন্তু সত্যি ফিজিক্যালি ডিসকানেক্ট করা সম্ভব। তো এই থ্রেট যাতে কোনোভাবে হবে না, কিন্তু আমাদের কনসার্ন থাকতে কি প্রবলেম, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে কি প্রবলেম, আমাদের মিলিটারি বেসকে আরও বেশি ইজি করতে কি প্রবলেম, কোনো প্রবলেম নেই। তো সেই কারণে ভারত সরকার এইবার এখানে বেশ কিছু প্রজেক্ট যা মমতা ব্যানার্জির জন্য আটকে ছিল সেই দিকেই ভারত সরকার এবার কাজ করা শুরু করবে। সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন, ব্রহ্মপুত্র আন্ডার ওয়াটার টানেল, এমার্জেন্সি ল্যান্ডিং হাইওয়েজ আর নিউ মিলিটারি বেসেস। অর্থাৎ কোনো রকমভাবে কোনো থ্রেট কালচার যাতে বাংলাদেশ কারোর প্রভাবে, সেটা বলতে পারেন যে নেপালের একটা ইনফ্লুয়েন্স কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের উপর পড়তে শুরু করেছে, বা বলতে পারেন যে নর্থ ইস্টে যেভাবে ওই বর্ডার এরিয়া দিয়ে বিভিন্ন অস্ত্র বলুন বা মাদক দ্রব্য বলুন বা জাল নোট বলুন, যে ইলিগাল কার্যক্রম চলছে সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করা যাবে যদি ডিরেক্টলি ভারত সরকারের ইনভলভমেন্ট ওই এরিয়াতে থাকে। তো সেই দিকেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং ভারত সরকারের হাতে শিলিগুড়ি করিডোরের 120 একর জমি তুলে দিতে চলেছেন, এবং বাকি যা যা আপনাদেরকে বললাম সমস্ত দিকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে একটি বড় খবর আসছে, যে সংখ্যালঘুর ভিডিওটি আমি আপনাদের সামনে চালালাম, সেখান থেকে আরেকটি বড় খবর পেলাম যে বর্তমানে আদিবাসী উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন ক্ষুদিরাম টুডু, তিনি জানাচ্ছেন যে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যারা যারা করাপশন করেছে তাদের প্রত্যেককেই অ্যারেস্ট করা হোক, এবং তাতে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও ইনভলভমেন্ট থাকে তো তাকেও অ্যারেস্ট করা হোক। কারণ এত খারাপ ব্যাপার আর এত বাজে ব্যাপার সামনে এসেছে, অভিযোগ উঠেছে যে মমতা ব্যানার্জি আদিবাসী উন্নয়নের টাকা দিয়ে সবুজ সাথীর সাইকেল বিলি করেছেন। এর থেকে খারাপ আর নোংরা ব্যাপার দ্বিতীয় হতে পারে না। মানে আদিবাসী উন্নয়নের টাকা মমতা ব্যানার্জি প্রকল্পের মাধ্যমে, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল বিলি করেছেন, যে কথাটি জানিয়েছেন বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, এবং বলেছেন যে মমতা ব্যানার্জি যে আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের হাতে রেখেছিলেন, সেখানে সংখ্যালঘুর উন্নয়ন তো ভালো বুঝছিলেন, কিন্তু আদিবাসী উন্নয়নের টাকা মানে আদিবাসী সংখ্যালঘুর উন্নয়ন মানেই আদিবাসীর উন্নয়ন, এটা ভেবেই নিয়েছিলেন। তো আদিবাসী উন্নয়নের টাকা তিনি সবুজ সাথীর মতো প্রকল্পে ব্যবহার করেছেন, এবং ব্যবহার করে তিনি নিজেকে বিরাট বড় দরদি মুখ্যমন্ত্রী, বাম্পার প্ল্যানিং নাকি করতে পারেন এরকম প্রতিষ্ঠা করছিলেন। যার জন্য ক্ষুদিরাম টুডু এবার বলেছেন যে আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে, আমরা সমস্ত রিপোর্ট তলব করেছি, আর সেখানে যদি এটি কোনো কারণে প্রমাণিত হয় যে মমতা ব্যানার্জি এই কাজটি করেছেন এবং দোষী সাব্যস্ত হয়, তাহলে যতই বড় অফিসার হোক না কেন, যতই বড় নেতামন্ত্রী হোক না কেন, যার যার ইনভলভমেন্ট রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু জেলের পেছনে যাবে। এখানে শুধুমাত্র আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলেছেন তা নয়,
পঞ্চায়েত নিয়ে তো আলাদাই খেলা শুরু করেছেন দিলীপ ঘোষ, যেখানে পঞ্চায়েত মন্ত্রী হতেই তিনি প্রথমেই শুরু করলেন স্পেশাল অডিটের কথা, যেখানে পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের 3,339টি মানে যে পঞ্চায়েত রয়েছে সহ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত জেলা পরিষদ প্রত্যেকের স্পেশাল অডিট বের করার কথা চলছে। কারণ সেখানে যেভাবে দুর্নীতি হয়েছে, অর্থাৎ ওই 100 দিনের টাকা থেকে শুরু করে গ্রাম উন্নয়নের জন্য যত টাকা কেন্দ্র থেকে এসেছে সব টাকাই নাকি 9-6 করা হয়েছে, এমন অ্যালিগেশনস রয়েছে। যে কারণে স্পেশাল অডিটের মাধ্যমে দিলীপ ঘোষ স্পেশালভাবে ইনভেস্টিগেশন স্টার্ট করেছেন। আর যেটার আতশ কাছের তলায় রয়েছে 3,339টি পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এবং এখানেও যদি কোনো কারণে দুর্নীতি প্রমাণিত হয় এবং যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, এমনকি খোদ যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও ইনভলভমেন্ট যদি থাকে, তাহলে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন যে পদক্ষেপ নিতে আমরা এক পাও পিছোবো না, অর্থাৎ স্টেপ হবে, অ্যাকশন হবে। তাহলে কি বুঝলেন? প্রাক্তন যে সরকার ছিল সে না ন্যাশনাল সিকিউরিটিকে নিয়ে ভেবেছে, না দেশের স্বার্থে ভেবেছে, না যে সমস্ত জায়গায় ফেন্সিংয়ের জন্য জমি দেওয়ার ছিল সেগুলো দিয়েছে, অর্থাৎ রাজ্যকে নিয়ে বিন্দুমাত্র কনসার্ন না। আদিবাসী ডেভেলপমেন্টের জায়গায় সংখ্যালঘু ডেভেলপমেন্ট করেছেন, অথচ আদিবাসী ডেভেলপমেন্টের জন্য যে টাকা এসেছে সেই টাকা দিয়ে সবুজ সাথী দিয়ে দিয়েছেন। আর যখন পঞ্চায়েতে আপনারা ঢুকবেন, তো পঞ্চায়েতে তো এত দুর্নীতি হয়েছে যে একদম স্পেশাল অডিট বের করা হচ্ছে, যাতে তার মাধ্যমে দুর্নীতিকে একদম ছেঁকে বের করা হয়। তাহলে আগেকার সরকার কোনো কিছুই বাদ দেয়নি, সবটাই লুটেছে, আর সবটাই নিজের স্বার্থে লুটেছে, এটাই প্রমাণিত হয়। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।